The journey of creating music is deeply personal for everyone. I'm Walid Hassan from Braque Express. In today's episode of Tunes of Braque, we have Soed Azmain, who is an anthropology major at Braque University and currently working as a singer-songwriter with Hatirpul Sessions. Today we are going to learn about his philosophy behind creating music, his way of navigating around the music industry in Bangladesh, and how he got started with a popular band, Firoz Jung. আজকে টিউনস অফ ব্র্যাকের 5th এপিসোড। আজকে আমাদের সাথে আছে খুবই স্পেশাল একজন মানুষ যে ব্র্যাকে অ্যানথ্রোপোলজি পড়ছে অ্যান্ড সাথে সাথে হাতিরপুল সেশনস এবং ফিরোজ জংয়ের মতো পপুলার ব্র্যান্ডের সাথে জড়িত আছে এবং তার ইউটিউব এবং ফেসবুকে তার আই থিঙ্ক অনেকগুলো কভার এবং অরিজিনাল সংসও আছে। আজকে আমাদের সাথে আছে সায়েদ আজমাইন ভাই। মাই প্লেজার। ওকে, তাহলে শুরু করতে গিয়ে আপনি নিজেকে পরিচয় কিভাবে দিচ্ছেন? আপনার ইউটিউব চ্যানেলসে আই থিঙ্ক একটা সাইজেবল অ্যামাউন্টসের কভার আছে এবং ভ্যাস ইংলিশ সং, বাংলা সং, হিন্দি গানের, তারপরে আপনার অরিজিনাল গানও বেশ কিছু আছে। অ্যান্ড এর সাথে আপনি যে ব্যান্ডের বেস বাজান বা গিটারের পার্টগুলো প্লে করেন বিভিন্ন ব্যান্ডে, তো আপনি নিজের পরিচয় কিভাবে দিতে চান? বেসিস্ট, ভোকালিস্ট, না লিরিসিস্ট, না সিঙ্গার? আসলে যেহেতু সব কিছুই আমার করা হয় এবং হয়েছে ওভার দ্য টাইম, যদিও টাইমের গ্যাপ ছিল। ফার্স্টে আমি গিটার ধরছি, তারপর আমি বেসটা আমি সবার পরে এসে ধরছি। বেস আমি যখন ফিরোজ জংয়ের সাথে বাজানো শুরু করছি তখন আমি বেস বাজাইতে পারি না ইনফ্যাক্ট। সো আই উড সে আই এম অ্যাজ আ মিউজিশিয়ান, আমাকে যদি ওই এজেন্সি সিক করতে হয় তাইলে হলিস্টিক্যালি আই এম আ মিউজিশিয়ান। আমি আসলে আলাদাভাবে নিজেকে কোনো কিছুর ক্ষেত্রে ডিফাইন করতে পারবো না এই ক্ষেত্রে। তাহলে বেইজের দিকটাতে কিভাবে গেলেন, মানে অন্য ইনস্ট্রুমেন্টে না গিয়ে? বেইজের দিকটাতে অন্য ইনস্ট্রুমেন্টে না গিয়ে কারণ হচ্ছে যেহেতু গিটার বাজাতে পারতাম, বেইজ ওয়াজ ইজিলি অ্যাক্সেসিবল। আমি জানতাম যে গিটার বাজাইতে পারলে মানে বেইজ যারা বাজায় তারা গিটার দিয়েই শুরু করে। সো এইটা জানা সত্ত্বেও আমি ভাবছি লেটস গিভ বেইজ আ শট। সো ফিরোজ জংকে আমি যখন অ্যাপ্রোচ করছি, ফিরোজ জংয়ে আমার ফ্রেন্ড হাসিন আরিয়ান, হু ইজ দ্য ড্রামার, হি সেড টক টু মাই ব্রাদার, যে সামিন ভাই, যে হচ্ছে ফিরোজ জংয়ের গিটারিস্ট। সো সে হচ্ছে পিআরের জিনিসপত্র দেখে। সো সে আমাকে বললো যে, আমি তাকে বললাম যে আমি তো ভাই বেস বাজাবো। বলে যে তুই বেস বাজাতে পারিস? না পারি না, গিটার বাজাতে পারি। বলে তাহলে কেমনে? বলছি আই উইল ফিগার আ ওয়ে আউট। তো বলছে আচ্ছা তুই ফিফা খেলতে পারিস? আমি বলি হ্যাঁ তা পারি। বলছে রাতুল ভাইয়ের অফিসে ঘন ঘন ফিফা খেলতে হবে, তাইলেই হবে। সো দ্যাটস হাউ মাই জার্নি স্টার্টেড অ্যাজ আ বেসিস্ট। অ্যান্ড দেন আসলে বেসিস্টের মার্কেটটা ফাঁকা, তো নোবডি ওয়ান্টস টু প্লে বেস অ্যাকচুয়ালি। সো গিভেন দ্যাট আসলে দেন আই বিকেম আ বেসিস্ট, মোস্টলি নোন ফর প্লেইং বেস দেন সিঙ্গিং অ্যান্ড সং রাইটিং। তো ফিরোজ জংয়ের সাথে আপনার যে কানেক্ট, একটু তো বললেন কিভাবে আপনি যুক্ত হয়েছেন। আমার খুব ইন্টারেস্ট ফিরোজ জংয়ের যে লিরিকগুলো ওরা বানায়, ওরা ওর প্রসেসটা কি, মানে ওটাতে কিভাবে আসে? মানে খুবই কোয়ার্কি অ্যান্ড রিলেটেবল এই জিএনজি প্রজন্মের সাথে লিরিকগুলো। হ্যাঁ হ্যাঁ, ফিরোজ জংয়ের আই উড ডেফিনেটলি এগ্রি টু দ্যাট ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, ফিরোজ জংয়ের লিরিকগুলো মোস্টলি লেখে হচ্ছে আমাদের ভোকালিস্টই রাতুল সিনহা। সো এই লিরিক্যাল কনসেপ্টে কোয়ার্কির কনসেপ্টটা হচ্ছে বেসিক্যালি টু ব্রেক দ্য সোশ্যাল নর্ম, টু বি মানে অ্যাজ সিম্পলিস্টিক অ্যাজ ইট ক্যান বি। কারণ হচ্ছে আমরা তো অলওয়েজ উই হ্যাভ টু মাস্ক আওয়ার সেলস টু ফিট ইন টু ডিফারেন্ট সিচুয়েশনস। সো ফিরোজ জং হতেছে এরকম একটা জায়গায় দাঁড়ায়, মানে স্টেজে এতগুলো ক্রাউডের সামনে দাঁড়ায়, জাস্ট নর্মটাকে ভেঙে দেওয়ার একটা ডেয়ার করছে। সো দ্যাটস হাউ আই গেস যে রিলেটেবল জিনিস আমাদের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো নিয়ে আমরা অনেক সময় কথা বলি না বা বলতে কনসিয়াস ফিল করি। হ্যাঁ, সো ফিরোজ জংয়ের অ্যাপ্রোচটাই ওটা ছিল যে ম্যাসকটটা একটা হাতি, বাট পিছনের ফিলসফিটা বা মেসেজটা হইতেছে এটা একটা কোয়ার্কি হাতি, এটা একটা ফেইলড হাতি, এটা একটা আনসাকসেসফুল হাতি যেটা পারতেছে না আসলে লাইফের সাথে কোপ আপ করতে, লাইক অল অফ আস।
আমরা খালি সাকসেস স্টোরিগুলোই জানি, আমরা ফেল স্টোরিগুলো জানি না। সো আই গেস লিরিক্যাল জায়গাটা রাতুল ভাইয়ের ওইখান থেকে আসে অনেকটা। ওখানে লাইক তার একটা বড় পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স ওখানে ইনপুট আছে। অবশ্যই অবশ্যই। এখান থেকে লাইক আপনার যে ইউটিউব চ্যানেলের সংস গুলো আছে, আই থিঙ্ক আপনার নিজের একটা চ্যানেল আছে, তারপরে আপনি খাঁটি বাংলা ফিউশন নামে একটা চ্যানেলে কভার করেন। তো সেখানে আমি দেখছি লাইক শুধু তুই এবং ডোন্ট ইউ ওয়ারি, এই দুইটা গান আই থিঙ্ক আমার বিশেষ করে খুব ভালো লেগেছে। এই লিরিকগুলো আপনি আসলে আপনার পার্সোনাল প্রসেসটা কি লিরিকগুলো বানানোর অরিজিনাল সং? আচ্ছা, আমার পার্সোনাল প্রসেস হচ্ছে বেসিক্যালি ফ্রি রাইটিং। আমার জন্য লিরিক রাইটিং, সং রাইটিংটা কখনো আসলে ফার্স্টের দিকে ডিসিপ্লিন ছিল না। আসলে ওই যে ওহি নাজিল হয়েছে বলে না, ওই রকম ভাবেই নাজিল হইতো আমার কাছে, যে আমি এইচএসসি পরীক্ষার আগে পড়তে বসছি, তখন আমার 2 লাইন চলে আসলো, 2 লাইন মাথায় চলে আসলো, বিকজ তখনই সব ফিজেটি কাজ বাজ আমার করতে হবে। সো এইভাবেই দেখা গেছে যে লিরিকগুলো আমার কাছে মানে এরকম ওহির মতো পড়তো। কিন্তু আমার মনে হয় যে সিন্স আই গট ইনটু দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড ওই যে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রেশারও থাকে যে লিখতে হবে, বানাতে হবে, হ্যাঁ, যে একটা ফোর্স থাকে, যে ড্রাইভ থাকে, যে আমাকে আমার তো গান বেরোচ্ছে না, আমি তো একজন মিউজিশিয়ান, তখন ওই যে এজেন্সি অ্যাজ এ মিউজিশিয়ানটা খোঁচাতে থাকে, তখন ওই জিনিসগুলো আসে যে ডিসিপ্লিন তো একটু হতে হবে, কারণ সময় তো ক্ষণিকের চলে যাবে, এরকম ফিলিং তো মানুষের আসে। তাহলে প্রেশারটা একটা ড্রাইভ করে, ডেফিনেটলি প্রেশারটা ড্রাইভ করে। কিন্তু প্রেশারটা ড্রাইভ করলেও আমি আস্তে আস্তে আমি এই জিনিসটা ব্রেকডাউন করতে পারছি যে কীভাবে ক্রিয়েটিভও থাকা যায় এবং লিরিকও লেখা যায়। সেটা হচ্ছে ফ্রি রাইটিং। আমি অনেক নিজে নিজে লিখি, কবিতার মতো হয়ে যায়, যেগুলোর কোনো লেখার সময় কোনো মাথায় থাকে না একটা গান হবে কি হবে না, হবে কি হবে না, এরকম কিছু থাকে না কখনো। কারণ আমি ছোটবেলায় দেখা গেছে অনেক সময় গল্প লিখতাম, অনেক সময় কবিতা লিখতাম, তো দেখা যায় যে জিনিসটা অনেকটা কবিতা লেখার মতো হয়ে গেছে, কিন্তু কোনো ছন্দ নাই, কোনো সনেট নাই, কিছু নাই, কোনো স্ট্রাকচার নাই। আমি আমার মাথার কথা জাস্ট লিখে যাচ্ছি, অথবা দেখা যাচ্ছে যে কোথাও বসে আছি, ক্রিয়েটিভ প্রসেসটা জিয়ে রাখে কিভাবে আমি লেখাটা লিখে যেতে পারি, সেটা আসে যে আমি হয়তো একটা নদী দেখতেছি, একটা নদী নিয়ে লিখতে আমি যেরকম ক্রিয়েটিভ মানুষ, আমার নিজেকে আসলে আমি ওটাকে ফোর্সফুল ওয়েতেই দেখি না। এটা ডিলিউশনাল বলা যেতে পারে, বিকজ ইন সাম ওয়ে আই এম ফোর্সিং মাই সেলফ টু রাইট। কিন্তু আমি নদী নিয়ে সুন্দর কথা লিখতে পারবো, আমি ফুল নিয়ে কিছু সুন্দর কথা লিখতে পারবো, মনের মধ্যে একটা ভাব আসে, মনের মধ্যে একটা ভাব আসে যে না ঠিক আছে, আমি এখন আর সবচেয়ে বড় কথা অবজারভেন্ট হওয়া, যে আমি একটা জিনিসকে আমি অনেকক্ষণ কথা বলিনি, আমি অনেকক্ষণ জাস্ট জিনিসটা দেখছি, আই ফেল সামথিং অ্যাবাউট ইট, আমার কি ডিস্টিংক্ট ফিলিংটা আসলো, কি ইন্ডিভিজুয়াল ফিলিংটা আসলো, আমি ওইটাকে প্রায়োরিটি দিয়ে কিছু একটা লিখি। তারপর আসে হচ্ছে এডিটিংয়ের পার্টটা, বা হচ্ছে কিভাবে এটাকে একটা গান বানানো যায়। কখনো এটা গান হয়েও ওঠে না আসলে। তো অনেক সময় সো জিনিসটা এইভাবেই দাঁড়ায় যে মোটিভ বাট নট মোটিভ। সো ক্রিয়েটিভ প্রসেসটা আমার জন্য এইরকম আসলে একটু মেসি, বাট আবার একটা অর্গানাইজেশনও আছে, খুঁজে নিতে হয়েছে আর কি। আপনার যে সং ডোন্ট ইউ ওয়ারি বা পেশেন্স নামে, ওটা হচ্ছে হাতিরপুল সেশনসের সাথে রেকর্ড করেছেন। হ্যাঁ, তো ওই কোলাবোরেশনটা কিভাবে হলো, হাতিরপুল সেশনের সাথে আপনি কানেক্টেড হলেন? আচ্ছা, হাতিরপুল সেশনসের সাথে কোলাবোরেশনটা দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। I am very grateful to these people because how they do things. কারণ জিনিসটা হয়েছে হচ্ছে একদম তখন আমি মনে হয় ফার্স্ট ইয়ার, আমি কেবল জয়েন করছি। ওই সময় এটা কত সালে? এইটা 2020-এর প্রথম দিকে, একদম ভোর 7টার সময়। কারণ হচ্ছে আমরা হাতিরপুলেরই একটা এলিফ্যান্ট রোডের একটা বাসার ছাদে একটা রুম ছিল, সেই রুমের পাশে একটা ছাদ ছিল, ওই ছাদেই হাতিরপুল সেশনসের ফার্স্ট সিজন আর সেকেন্ড সিজন, আই গেস ফার্স্ট সিজনের সব রেকর্ডিংগুলো হয়। সো ওই ছাদে সকাল 7টার সময় সবাই উপস্থিত, সকাল সকাল চা খাচ্ছি, চা বানানো হচ্ছে, এবং জাস্ট তোমার রেকর্ডিংয়ের হিসেবে খালি ওই জুমের একটা রেকর্ডারই ছিল। তো এত ইনফর্মাল ছিল যে ইভেন ওই জুমের রেকর্ডারে যে পাখির ডাকগুলো শোনা গেছে, that kind of added an element to it, flavor to it, I would say. তো ওইভাবেই অনু ভাইকে চেনা, ওইভাবেই অনয় ভাইকে চেনা, who is most of the times behind the cameras হাতিরপুল সেশনসে যাই হয়।
সো এইভাবে এই মানুষগুলোর সাথে আমার পরিচয় এবং ফার্দার কাজ করা আর কি। গানটা তো লেখার সময় আপনার মধ্যে কোনো প্ল্যান ছিল না হাতি বসের সাথে আপনি এটাতে কোলাবোরেশন? না 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 না, আমার ওইরকম কোনো প্ল্যান ছিল না, সিন্স আমি আসলে টেকনোলজিক্যালি একটু ইনেপ্ট, সো ওইভাবে আর আইলসাও আছি অনেক, যার কারণে আমি কখনো ঘাটাই নাই। তো অপরচুনিটি আমার দ্বারে এসে পড়বে এরকম একটা সাবকনশিয়াস ইয়েই ছিল আমার মনে হয়, এই কারণেই হচ্ছে তাদের সাথে ইয়ে করা। এবং আমার সিজন 3-তে একটা গানও আসতেছে, মানে আমার নিজের আর কি। সো এই পর্যন্ত আসা তাদের সাথে, ইট হ্যাজ বিন লাইক কোয়াইট অফ আ জার্নি আর কি। এইখানে আমার একটা কোয়েশ্চেন আছে, লাইক এটা অনেক পার্সোনাল রিজন। লাইক আমি দেখছি আমার কিছু ফ্রেন্ড যারা হচ্ছে ড্রাম বাজায় বা গিটার বাজায়, ওরা সবসময় কমপ্লেন করে ওরা হচ্ছে লাইক কোনো জ্যাম করার স্পেস পায় না, বা পেলেও নিকেতনের যেগুলো আছে ওগুলোর অনেক ভাড়া। যারা এখন আপ অ্যান্ড কামিং ব্যান্ড, ওদের যত ফিনান্স নেই, তারা আসলে কিভাবে মিউজিক প্রডিউস করার জার্নিটা নেভিগেট করছে ঢাকাতে এখন? যদি আপনার কোনো পার্সোনাল ইনসাইট থাকে। আমার পার্সোনাল ইনসাইট আসলে জেনারেশন টু জেনারেশন জিনিসটা তো চেঞ্জ হচ্ছে বিকজ অফ আপওয়ার্ড মোবিলিটি, বাট ওই যে এই সেম কথা কিন্তু সবাই শুনবে যে আয়ুব বাচ্চুর সময় থেকে শুরু করে আমরা অনেক কষ্ট করে মিউজিক করছি, সো মি সেইং যে মিউজিক হচ্ছে আমার ওয়ে অফ এক্সপ্রেশন, এই পুরো সেন্টেন্সটা ইট সাউন্ডস রিয়েলি প্রিভিলেজড। সো ফার্স্ট অফ অল ওই জিনিসটা বোঝা যে আমার এই অকাত আছে যে আমি এখন আই হ্যাভ ইনস্ট্রুমেন্টস, আই হ্যাভ পিপল, আই হ্যাভ প্লেসেস যেখানে আমি আমার ইয়েটা পার্সু করতে পারি। বাট আসলে অনেক মানুষের নাই, আমারও ছিল না ফার্স্টে। আমি ফার্স্টে আমার কাজিনের গিটার দিয়ে শুরু করছি, উইচ ওয়াজ পার্টলি ব্রোকেন। তো এখন সেই ক্ষেত্রে আমার মনে হয় রিসোর্সেস অনেক অ্যাভেলেবল হয়েছে, কিন্তু ইটস হার্ড, মানে ইন দ্যাট সেন্স যে আমরা অনেক সময় অনেকভাবে করতে চাই যে আমার যদি একটা গিটার থাকতো বা আমার যদি ওই ইনস্ট্রুমেন্ট আমি শিখতে পারতাম, দেখা যায় ওই অ্যাক্সেসটা থাকে না। সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেইটা দিয়ে কাউকে হেল্প করা বা অন্য কারো থ্রুতে হেল্প করা। বাট আই উড সে আগের দিনের থেকে জেমসকে যেমন ঘর থেকে ঘর ছাড়া হয়ে গিয়ে এরপর মিউজিক করে হি হ্যাড টু প্রুভ হিমসেলফ, এখন এটা অনেকটা সহজ হয়ে গেছে। কারণ হচ্ছে ইন্ডাস্ট্রি আছে, কারণ হচ্ছে মানুষের রিসোর্সেস আছে, এইসব কারণে আসলে জিনিসটা অনেকটা সহজ হয়ে গেছে। বাট স্টিল ওই হার্ডেলটা আছে যে গান শিখাইছি তোমাকে, নাচ শিখাইছি তোমাকে, সো দ্যাট তোমার ব্রেইনের ফাংশনালিটি বাড়ে, কিন্তু ব্যান্ড খোলার জন্য তো শিখাইনি। ওই জিনিসটা অলওয়েজ ছিল, এখনো একটা পারিবারিক চাপ এটা এখনো আমার, মানে এখন আই হ্যাভ আ লট অফ ফ্রিডম ইন মাই ফ্যামিলি, দ্যাটস ওয়াই আই এম ন্যাভিগেটিং ইন মাই ওন ওয়ে, কিন্তু ওইটা সবারই ছিল। এবং আমি দেখতেছি আমি এখন অনেক স্টুডেন্টদের বেস শিখাচ্ছি, ওদের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা কম। ওদের ক্ষেত্রে আসলে ফ্রিডমটা একটু বেশি। আই ডোন্ট নো হোয়াই, বাট প্যারেন্টসরা অনেকটা রিয়েলাইজ করতেছে যে ক্রিয়েটিভ ফ্রিডমটা থাকাটা, বিকজ মাই চাইল্ড ইজ গোয়িং টু ফাইন্ড আ ওয়ে টু সাস্টেইন ইন দিস ওয়ার্ল্ড এনিওয়ে, আই ডু নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। এই হুদা চিন্তা করে লাভ নাই। আমার মনে হয় প্যারেন্টস আর অলসো গেটিং কুলার দিস ডেজ উইথ টাইমস। লাইক ব্যান্ডের যেহেতু কথা উঠলো, লাইক আপনার তো এখন জার্নিটা আজকে 24 সাল হলো, আপনার জার্নি কিন্তু অনেক পেছনে। আই থিঙ্ক 2011 সালে আপনার ইউটিউব চ্যানেলে ফার্স্ট সংটা আপলোড করা আছে, এক মুঠো বিশ্বাস একটা গান লিখছিলাম। আমার প্রবাবলি এটা আমার ফার্স্ট লেখা গান, মানে আই এম রিয়েলি সারপ্রাইজড দ্যাট ইউ ফাউন্ড ইট আউট। বাট আই এম রিয়েলি, ওটা দেখে কেউ মনে করতে পারবে না ওটা কারো একটা ফার্স্ট অ্যাটেম্প্ট এট মিউজিক। লাইক ওটার মধ্যে একটা ম্যাচুরিটির একটা আই থিঙ্ক এলিমেন্ট আছে, আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। আমি এটা অনেক আগে থেকে শুনছি যে হ্যাঁ, ডেফিনেটলি আমি বলবো যে এখন দ্যাট সাউন্ডস রিয়েলি ম্যাচিউর। আই ডু নট কানেক্ট টু দ্যাট এনিমোর বিকজ মানে probably romance or love is the most easiest way to express your creative freedom. মানুষ দেখা যায় কষ্ট, দেখা যায় ভালোবাসার থ্রুতে ইয়ে করে। সো তখন সবকিছু আসলে এরকম আনমনে ভালোবাসা, আকাশ বাতাস, আকাশে ভালোবাসা, বাতাসে ভালোবাসা, এরকমই ছিল। তখন কি ক্লাস 5? তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার যতদূর মনে পড়ে আমি বারকট বাজাতে পারতাম, বারকটটা প্রপারলি না, আমি মনে হয় 2 স্ট্রিং দিয়ে বারকট বাজাতে পারতাম। বাট অনেক ড্রাইভ ছিল। আমার মনে আছে যে আই ডিড নট ইভেন হ্যাভ মাই ওন রুম, আই ইউজ টু লিভ ইন মাই লিভিং রুম বিকজ মাই মামা ইউজ টু লিভ উইথ আস। সো আমি কাউকে যেন বদার করতে না হয়, আমি ডাইনিং রুমে বসে বসে বাজাইতাম।
অ্যান্ড বিশ্বাস করবো না ভাই যে কি খারাপ বাজাইতাম, কিন্তু তারপর আমি আসলে ছাড়ি নাই জিনিসটা আর কি। সো আমার মনে হয় ওইটাই, যে তখন অনেক বেশি অ্যাডামেন্ট ছিলাম, আর মানে জিদ ছিল একটা, ইয়েস দ্যাট ইজ দ্য রাইট ওয়ার্ড, যে জিদ ছিল, মানে এটা ভালো লাগতেছে করতে, এটা করবো, এটা শেষ দেখে ছাড়বো, এরকম একটা ইয়ে ছিল। আপনার যে মিউজিক গুলো লাইক অরিজিনাল গুলো, সেগুলো আই থিঙ্ক একটা থিম আছে, লাইক আপনার একটা পার্সোনাল একটা ব্যাপার বোঝা যায়, লাইক যে ইউনিকনেস আছে। লাইক অন্যান্য অনেক গান আছে, বাট আপনি যে গানগুলো করছেন, আপনি যেগুলো লিখছেন, তার মধ্যে একটা ইউনিক ফ্লেভার আছে, যে আপনার একটা সত্তার একটা বোধহয় প্রকাশ পায়। যেমন হচ্ছে পেশেন্সের যে লিরিক গুলো আছে, এই প্রসেসটা আপনার কি, মানে আপনার আসলে মিউজিকগুলো ইনফ্লুয়েন্সটা আপনি কিভাবে আসলে এই ধরনের গানগুলো আপনি কিভাবে ক্রিয়েট করার দিকে যাচ্ছেন, মানে আপনাকে কি ইনফ্লুয়েন্স করে মিউজিক ক্রিয়েটের দিক থেকে? আচ্ছা, ক্রিয়েশনের দিক থেকে আমার মনে হয় ফার্স্ট অফ অল টু এসেনশিয়াল থিংস ইন পোস্ট মডার্ন ওয়ার্ল্ড অফ মিউজিক, যেটা হচ্ছে এক সুর, আমরা এখন আর বিথোভেন মোৎসার্টের দুনিয়ায় নাই, আর হচ্ছে লিঙ্গুইস্টিক্স, যে নাও র্যাপ মিউজিক হ্যাজ আ কালচার টু। তো সেই ক্ষেত্রে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আই এম গোয়িং টু টেল ইউ যে এটা খুবই পার্সোনাল একটা কোয়েশ্চেন, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস কোয়েশ্চেন, যে সত্তাটা বের হয়ে আসে ফার্স্ট অফ অল লিঙ্গুইস্টিকের যে ব্যাপারটা বললাম, ল্যাঙ্গুয়েজটা আমার মনে হয় যে আই এম নট দ্যাট গুড when it comes to metaphorical playing, যে আমি একটা গান লিখতেছি and it's out there for people to interpret it in their own way. আমার গানগুলো লেখা মোস্টলি এরকমই যে আমি যা বলতেছি মানুষ বুঝতে পারতেছে যে আমি কি প্রবলেম নিয়ে ডিল করতেছি বা কি ইমোশনস নিয়ে ডিল করতেছি। সো মোস্টলি দ্য পিপল হু রিচড আউট টু মি, ইট ওয়াজ লাইক যে ভাই আমি আপনি যে গানটা লিখছেন আমি এটা 100% ফিল করছি, তখন আমি বুঝতে পারি যে আমরা একই জিনিস ফিল করছি। সো এই যে মানে স্বল্প কথায় অল্প ভাষায় সাবলীল শব্দে যে লেখা, এইটা আমার মনে হয় যে স্ট্রং সুট। আমি জিনিসপত্র পেঁচাইতে পারি না, দ্যাট অলসো ইজ আ পার্ট অফ মাই অটিজম টু, বাট আমি পছন্দও করি মানে সাবলীল শব্দে লেখা, সাবলীলভাবে নিজের ইনার ইয়েটা প্রকাশ করা, যে ডেফিনেটলি আই এম মানে ইন দিস কর্নার, আই এম দিস টাইনি বিং, মানে মেড উইথ মলিকিউলস, আই এম নট ফিলিং এনিথিং ডিফারেন্ট দেন সামওয়ান এলস। সো আমি সাবলীলভাবেই বলবো, আমার যার মানে যে আমাকে খুঁজে পাবে সে আমাকে ওইভাবেই খুঁজে পাবে যে না আমি তো গানটার সাথে অনেক রেজোনেট করছি। সো আমি খুব বেশি মানুষ আমাকে এসে বলে না যে ভাইয়া এইটা শুনছি ওটা শুনছি, বাট যারাই বলে মানে আই নো দ্য প্লেস দে কাম ফ্রম। সো এইটা আমার মনে হয় যে অনেক বড় একটা পাওয়া। আবার আমি এই ক্ষেত্রে ভুলও হইতে পারি, যে হয়তো দে ফেল কমপ্লিটলি ডিফারেন্ট, মানে সামথিং ডিফারেন্ট, এটাও হইতে পারে। একটা সিলি ব্যাপার, লাইক আপনি যখন মানে প্রতিদিন ঘুম থেকে উঠে, লাইক হোয়াই ডু ইউ ক্রিয়েট, মানে আজকে ঘুম থেকে উঠে আমি মিউজিক বানাবো, মানে এই ড্রাইভটা কিভাবে আসে? লাইক আপনাকে মিউজিক বানাতে হবে, আপনাকে সংস লিখতে হবে? As I was talking about being honest, most days আমার জাস্ট ঘুম থেকে উঠে লিখতে ইচ্ছা করে না, গান বানাতে ইচ্ছা করে না। সামটাইমস জীবনের হার্ডেলস এত মানে বেশি ওভারওয়েট করে যে মানে গিটারও হাতে তুলতে ইচ্ছা করে না। সো এই জন্যই মিউজিকের বিষয়টা আসলে ইন্ডাস্ট্রি থেকে পার্সোনাল বেশি, যে মেডিটেশনের মতো নাকি মিউজিকটা? ইয়া, ইটস লাইক আ কানেকশন উইথ একটা নতুন ইয়ে ডিসকভার করছি, একটা নতুন কর্ড ডিসকভার করছি, হ্যাঁ ভালো লাগতেছে, সাউন্ডস ভেরি নাইস। আমার মনে হচ্ছে যে জাস্ট ওয়েটটা একটু নামাই দিল, দ্যাটস ইট। মানে somewhere along the way I got good at it and been there in the industry, lots of things, money, drama, and ওগুলো একটা অ্যাসপেক্ট আছে, that's an aspect, but that has ওগুলো আপনাকে কখনো অ্যাট্রাক্ট করে না? I wouldn't say attract করে নাই, that's a part of মানে ওই যে হ্যাঁ I have been through that rockstar syndrome as well, মানে আমিও স্টেজে উঠলে আমার মধ্যে কিছু একটা চলে আসে, ওইরকম হয়, বাট that's another aspect I would say. Attract করেনি আমি বলবো না, that would be lying. Attract করছে ঠিকই, কিন্তু নিজের প্রতি অনেস্টিটা, ওইটাকে আমি প্রায়োরিটি বেশি দিছি, আসলে ওইটা প্রায়োরিটি বেশি পাইছে আমার কাছ থেকে, এইটাই আর কি। দেখ আপনি 2020 সালে একটা গান লিখছেন স্বদেশনামা, সেই গানের আমি কয়েকটা লাইন একটু আগে বলি। লাইক এই দেশের কোণে কোণে লাখো হাজার মনে মনে
যদি একটাই গান বাজতো আর একই রঙে সাজতো, তাহলে ভালোবেসে হলেও ওরা মায়ের কথা ভাবতো, দেশটা হাজার খারাপ জানি তবে বদলে দিতে পারতো। লাইক আপনি 2020 সালে যখন এই গানটা লিখছেন, তখন কি ভাবছেন এই 4 বছর পরে এরকম একটা মুভমেন্ট হবে, ইয়াং মানুষরা হচ্ছে দেশের জন্য তাদের ভালোবাসাটা ফিরে পাবে অ্যান্ড রাস্তায় নেমে আসবে, লাইক কোনো কেয়ার বাদে চেঞ্জটা আনার ট্রাই করবে? আমার যেটা মনে হয়েছে, স্বদেশ নামাটা আসলে আমার লেখা ছিল হচ্ছে ফর আ প্রজেক্ট। ওকে, সো মানে ব্র্যাকেরই ইংলিশ 101 কোর্সের জন্য একটা প্রজেক্টের জন্য আমার স্বদেশ নামাটা জাস্ট এক রাতে লিখে ওইটা সামহাও আমার ইয়ে করা হয়েছে। কিন্তু এই স্বদেশ নামার ইয়ের থেকে আমি এখন একটু ডিফারেন্ট ফিল করি, কারণ আমার মনে হয় যে আমি তখন যেটা চিন্তা করতাম যে আসলে এক হয়ে মাকে, দেশকে মাকে ভালোবাসা আসলে পসিবল না, বিকজ ডিফারেন্সটা থাকবে, ডিফারেন্সটা ইজ অলওয়েজ গোয়িং টু বি দেয়ার। কারণ এই দেশে, আমাদের এই দেশে আফটার দ্য মুভমেন্ট উই ক্যান অ্যাকচুয়ালি নাও ইটস ভেরি ভিজিবল যে মানুষের এত এজেন্সিস আর মানুষের এত ওপিনিয়ন সামটাইমস ফেসবুকে থাকাটা, এই যে আমার ফেসবুক এখনো ডিঅ্যাক্টিভেটেড বিকজ সামটাইমস আমি নিতে পারি না, ইটস ভেরি ওভারওয়েলমিং, অনেক কনফ্লিক্টিং একটা ইয়ে থাকে। হ্যাঁ, তখন হয়তো টু বি অনেস্ট আই উড সে যে এখন আমি ওটা পড়লে খুব অ্যারোগেন্ট লাগতেছে, বিকজ ওখানে আই গেস এরকম একটা লাইন ছিল যে মেটাল শুনলেই হয়তো না, আমার মনে হয় করো যে যার মতো করো, যেটা তোমাকে প্লিজ করতেছে করো, বিকজ দ্যাটস ইওর ওন প্লেস অফ পিস। মানে আপনি ওখান থেকে একটা গ্রো করছেন, আপনি ওখান থেকেও যে আমার পলিটিক্যাল স্ট্যান্সেরও একটা ইয়ে হয়েছে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে আমার মনে হয় যে অ্যাড করা উচিত, তোমার ইয়ে যে ক্রিয়েটিভ, ইন আ ক্রিয়েটিভ সেন্স উই আর অলওয়েজ ইন দিস পলিটিক্যাল মানে স্পেকট্রাম, যে পলিটি আমাদেরকে কখনো ছেড়ে যাবে না, এই গাছ, এই দেয়াল, এই তুমি, এই আমি, এই ক্যামেরা, পার্সোনালিটি, এভরিথিং ইজ পলিটিক্স আমাদের লাইফে এমন ভাবে এমবেডেড যে আমি হয়তো লিখছি 4 বছর আগে, কিন্তু এখন যে জিনিসটা রেলেভেন্ট হবে, লাইক জর্জ অরওয়েল রোড 1984, যেটা এখনো রেলেভেন্ট। সো জিনিসটা অনেকটা ওই রকম। আর এই জিনিসটা তো 16 বছর চলছে, আর আমরা দেখছি নিজ চোখে। আমি যেহেতু আমার বাসা পরিবার শাহবাগ, আমি টিএসসিতে চা খাইয়ে বড় হয়েছি, আমি দেখছি নিজের চোখে যে কি হইতো, পলিটিক্স কতটা ডার্টি হইতে পারতো, এই রিজিম মানুষকে কি করছে এটা আমি দেখছি। সো জিনিসটা খুবই পার্সোনাল একটা জিনিস। সো আফটার 4 years it gave me a purpose to wake up again more than writing songs. আমি খাট থেকে উঠছি 18 তারিখ অ্যালার্ম দিয়ে, আমি ইউজুয়ালি ক্লাস মিস করি, বাট 18 তারিখ I did not miss the protest. I came here at BRAC 18 তারিখ, because I think মানে যারা ওদিন ছিল ওরা কখনোই হয়তো ভুলতে পারবে না ওদিন যা হয়েছে, কখনো না। আমরা জাস্ট আমাদের চোখের সামনে দেখছি যে রক্তাক্ত শরীর নিয়ে যাচ্ছে, আমাদের কত বয়স, আমরা প্রবাবলি টোটালি ক্লিয়ারও না যে আমরা যে এই অ্যানার্কিস্টদের এগেইনস্টে উল্টা অ্যানার্কিজম করতে নামছি, কেন নামছি। ইয়াং এন্ড আপ এন্ড কামিং আর্টিস্ট বা যারা ব্র্যাকে যারা আছে, লাইক এমনি ইউজুয়ালি গিটার বাজাতে পারে বা ড্রাম বাজায় বা দুই একটা লিরিক লেখে, এদের জন্য আপনার সাজেশনটা কি? মানে ইন্ডাস্ট্রিতে ঢোকা বা হচ্ছে প্রফেশনালি একটা সং বানানো, ওই প্রসেসটা মানে একদম বাসায় হবিতে গিটার বাজাচ্ছে কিন্তু একটা গান বানাবে ওখান থেকে, ওই তাদের জন্য কি কোনো আপনার কোনো টিপস বা সাজেশনস আছে? মানে ইফ সামওয়ান, এখানে দুইটা অ্যাসপেক্ট আছে, যে আমি এখন যেভাবে মিউজিক দেখি এবং একটা সময় আমি যেভাবে মিউজিক দেখতাম। একটা সময় যেহেতু আপ এন্ড কামিং বলতেছো, ইন্ডাস্ট্রিতে ঢোকার একটা ন্যাক থাকে ফার্স্টে, সেকেন্ডলি ওই প্যাশনের জায়গাটা বা পার্সোনাল জায়গাটা ওভার পাওয়ার করে, কিন্তু শুরুটা কিন্তু ওই ওভার পাওয়ারিং পার্সোনাল প্যাশনেট ক্রিয়েটিভ জায়গা থেকে। সো আই উড সে ওই জায়গাটাতে বেশি ফোকাস করা, যে আমি কি বানাতে চাই এবং যা আছে যতটুকু আছে ওইটা দিয়েই স্টার্ট করা, ওইটা দিয়েই শুরু করা, যে আর নিজেকে জাস্ট সেলফ মোটিভেট করা, অ্যাজ ইন আমার কোনো ইমোশন, আমার কোনো ফিলিং অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস এজ আই এম গোয়িং টু এক্সপিরিয়েন্স মোর, বাট আমি নিজেকে ইনভ্যালিডেট করব না, আমি নিজেকে প্রায়োরিটি দিব, আমি নিজেকে উপরে রেখেই আমি লেগে থাকবো। দ্যাটস ইট। একটু ডেলিলু হয়ে একটা মিউজিক রেকর্ড করে ফেলা, একদম এক্স্যাক্টলি, couldn't have said it better, but
ডেলুলু থাকো, আচ্ছা ডেলুলু উইল সেভ ইউ, ইয়োর ডেলুলু উইল সেভ ইউ, ওকে এইটাই।